হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য যে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা সম্পূর্ণভাবে তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ইংরেজি 9, 10 এবং 11, 12 এক্সামের প্রস্তুতি নিচ্ছ। তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষা খুব অল্প সময় আছে, তোমাদের জন্য সময়ও হাতে খুব কম আছে। সুতরাং এই সময় তোমাদের জন্য এই সিস্টেমেটিক ওয়েতে বা একটা প্রপার প্ল্যান ওয়াইজ কিন্তু যেমন প্রিপারেশন দরকার এবং প্রিপারেশন কতটুকু হলো তারও একটা রিভিশন প্রয়োজন আছে। সুতরাং আজকের এই ভিডিওতে তোমাদের জন্য সেরকমই দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যা তোমাদের কাজে লাগবে। একটা কথা বলি, তোমরা যদি কেউ নতুন হও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার বলি, তোমাদের এই যে ইংরেজি এসএলএসটি 9, 10 বা 11, 12 এর সম্পর্কে একটু বলি। তোমরা জানো যে আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নগুলো ঘেটে যে অভিজ্ঞতা বা যে ছবিটা আমাদের সামনে ফুটে উঠেছে, সেখানে আমরা দেখতে পাই যে 9, 10 ক্ষেত্রে তোমাদের জন্য ইংরেজি বিষয়ের কথা বলছি, গ্রামার কিন্তু একটু বেশি থাকে, যতটা থাকে না তোমরা যারা 11, 12 এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আশা করছি দুটো স্ট্রিমে বা দুটো বিভাগে তোমরা পরীক্ষা দেবে, কিন্তু 11, 12 এর ক্ষেত্রে ইংলিশ গ্রামার একটু কম থাকবে, 9, 10 এর ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে প্রিপারেশনের জন্য। ওকে, তাহলে আজকে আমি এই ভিডিওতে গ্রামার নিয়ে এসেছি এবং সেটা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য বা তোমাদের কাজে লাগবে, অর্থাৎ 9, 10 বা 11, 12 এর জন্য। আজকে দেখো আমি সেট ওয়াইজ কিছু সাজিয়েছি। আর আরেকটা কথা বলি যে আমার এই চ্যানেল পেজে তোমরা গ্রামারের উপরে আরো অনেক টপিক পেয়ে যাবে, তোমাদের লিটারেচার যে সিলেবাস আছে তার উপরে ভিডিও পেয়ে যাবে। চ্যানেল পেজে গিয়ে সার্চ করে দেখবে, অনেক ভিডিও আছে যা তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি কাজে লাগবে। তাহলে আজকে দেখো আমি লিখেছি কারেক্ট প্রিপোজিশনস। দেখো আমি বাছাই করে কয়েকটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং এগুলো কিন্তু তোমরা একটু নজর দিও, এইভাবে ধারাবাহিকভাবে আরো ভিডিও আসতে চলেছে। তাহলে কারেক্ট প্রিপোজিশনস দেখো কি লেখা আছে, স্কেপ প্লাস ফ্রম। স্কেপ প্লাস ফ্রম বসবে এবং যখন তার মানে হবে কিন্তু মুক্তি। যেমন আমরা যদি বলি যে the old man had no escape from suffering. Okay, the old man had no escape from suffering. আবার দেখো তারপরে কি লেখা আছে, দেখো infected. ওকে, এই infected প্লাস দেখো উইথ লেখা আছে। infected মানে কি? infected মানে হলো সংক্রামিত। তাহলে এখানে যদি আমরা একটা বাক্য লিখে দাও, কি লিখবো? আমরা লিখতে পারি infected। কি লিখতে পারি দেখো, the child is infected. Okay, the child is infected with, কি লিখবো? with a rare disease. Okay, অর্থাৎ এই যে আমরা দেখলাম এই যে এই উইথ বসেছে, এগুলো কিন্তু তোমরা খেয়াল করবে যে ইনফেক্টেড প্লাস উইথ। এবার আমরা দেখো কি লেখা আছে, ইনফেস্টেড উইথ। এই ইনফেস্টেড মানে উপদ্রব, মানে আমরা বলি না যে ঘরে কিছুই রাখা যাচ্ছে না, ইঁদুরে সব নষ্ট করে দিচ্ছে, বা কোনো এক ধরনের যে ইনসেক্ট বা পোকার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, কিরকম লিখতে পারি যে the room is infested. Okay, the room is infested with rats. Okay, তারপর দেখো যে সরি ফর, খুবই পরিচিত কমন ওয়ার্ড আমরা ব্যবহার করি। আমরা বলতে পারি যে উই সরি। ওকে, উই সরি ফর দ্যাট। ওকে, ফর দিস। ওকে, উই সরি, এখানে একটু আর লিখবে, উই আর সরি ফর দিস। ওকে, এবার দেখো লেখা আছে ইল টু। কি লেখা আছে? YILD প্লাস 2। এই ইল টু মানে কি? ইল টু মানে বশ্যতা স্বীকার করা। আমরা এখানে লিখতে পারি, আমি এখানে সেন্টেন্স মধ্যে লিখতে হবে না, কিন্তু জাস্ট একটা বাই एग्जांपल আমরা একটু বুঝে নিচ্ছি। আমরা লিখতে পারি the young man, দেখো, did not yield. Okay, yield to his boss. Okay,
টু হিজ বস। ওকে, তারপরে দেখো কি লেখা আছে, উইশ ফর মানে কোনো কিছু ইচ্ছা করা বা চাওয়া, তাহলে আমরা লিখতে পারি উইশ ফর মোর কি রিল্যাক্স। ওকে, এবার দেখো জেলাস প্লাস ফর আছে, এখানে দেখো দুটো আছে, জেলাস প্লাস ফর এবং জেলাস প্লাস ইন আছে। তাহলে এখানে জেলাস ফর কখন হবে, যখন আমরা উৎসুক বোঝানো হবে। কি বললাম, উৎসুক। যেমন এখানে ধরো উই আর জেলাস ফর কি, ধরো ফ্রিডম। ওকে, অন্য কিছু তোমরা দিতে পারো, উই আর জেলাস ফর ফ্রিডম। এবার দেখো জেলাস ইন, এই জেলাস ইন মানে কি, আগ্রহী, অর্থাৎ কোনো কিছুতে আগ্রহী। আমরা বলতে পারি দে আর জেলাস ইন ডুইং দিস, যে তারা এই কাজটা করাতে বেশ আগ্রহী আছে। ওকে, তারপরে দেখো রিচ ইন, এই রিচ ইন মানে কি, মানে প্রচুর বা প্রাচুর্যতা বা প্রচুর পরিমাণে আছে এরকম একটা বোঝানো। তাহলে আমরা বলতে পারি যে আওয়ার কান্ট্রি ইজ, কি লিখতে পারি, ইজ রিচ ইন, আমরা লিখতে পারি আয়রন। ওকে, অর্থাৎ লোহায় বেশ অনেকটাই সমৃদ্ধ আছে। আমরা এইভাবে দেখো বাক্যগুলো লিখে আমরা বুঝে নিলাম প্রত্যেকটার ক্ষেত্রে এই যে ভার্বে আমরা এই যে শব্দটা যেটা বললাম ব্যবহার করলাম। দেখো আমরা এইগুলো কিন্তু খেয়াল করব। এবং আরেকটা ব্যাপার তোমরা এটাও বুঝবে যে কখনো কখনো কিন্তু আমাদের এটাও দেখেছি যে ডিফারেন্ট প্রিপোজিশন বসে, যেরকম তোমরা জেলাসের ক্ষেত্রে দেখলে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে যখন অর্থ পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটাও কিন্তু আলাদা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো ফ্রম নাউন টু অ্যাডজেক্টিভ, এই ধরনের টপিক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। দেখো ফ্রম নাউন টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে কতগুলো নাউন আছে সেখানে তোমাদের কিন্তু অ্যাডজেক্টিভে লিখতে হবে। তাহলে এবার আমরা যদি দেখি আমরা কি লিখতে পারি, দেখো গ্র্যান্ডার, তাহলে আমরা এখানে এই গ্র্যান্ডারের জন্য কিন্তু হবে গ্র্যান্ড। এবার দেখো এনিমির জন্য কি হবে, এনিমির জন্য হবে মি। আবার ফ্যামিলির জন্য কি হবে, ফ্যামিলির জন্য হবে ফ্যামিলিয়ার। আবার হেয়ার জন্য কি হবে, হেয়ার জন্য হবে হেরিডিটারি। আবার সোসাইটির জন্য কি হবে, সোসাইটাল। তাহলে এখানে দেখো গ্র্যান্ডার, এনিমি, ফ্যামিলি, ফ্যামিলিয়ার, হেয়ার, সরি এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি এয়ার হবে, তো এয়ার, হেরিডিটারি, সোসাইটি, এখানে সোসাইটাল হবে। তাহলে এইরকম ভাবে ডিফারেন্ট গ্রামাটিক্যাল টপিকস এর উপরে কিন্তু ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে নিয়ে এসেছি তোমাদের পরীক্ষার জন্য। এছাড়া অলরেডি ডিফারেন্ট টপিকের উপরও ভিডিও আছে, সেগুলো আশা করছি তোমরা দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওর উপর একটা লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে ইন্সপায়ার করে বা অনুপ্রেরণা দেয় আরো নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে। তাহলে আজ এই পর্যন্ত।